আপনাদের সামনে বাংলাদেশের একটা আধুনিক, একটা ঐতিহাসিক, একটা আন্তর্জাতিক মানের 2 নাম্বার লোকের সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে বলে নেই, সাপকে আপনি যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, সাপকে আপনি যতই ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড এইসব দেশের মতো উন্নত মানের রাষ্ট্রে রাখেন না কেন, সাপ সবসময় সাপই থেকে যাবে। সাপের চরিত্র ছুবল মারা, সাপের চরিত্র অন্যের উপর ভর করে তার দুধ কলা খেয়ে তাকেই ছুবল মেরে দেওয়া, এইটা সাপ কখনো পরিবর্তন করতে পারে না। বাংলাদেশের রাজনীতিতে এমন একটা সাপ ছিল যে কিনা 17 বছর পূর্বে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন সেই সাপ। সেই সাপ 17 বছর পশ্চিমা সংস্কৃতিতে বসবাস করেছে, ব্যবসা করেছে, জীবন ধারণ করেছে, কিন্তু সেই সাপটা আজও রাজনৈতিক সাপ হিসেবে রয়ে গেছে। 2001 থেকে 2006 সালে যখন তাদের দল ক্ষমতায় ছিল, তখন একটা বক্তব্য দিয়েছিল বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে কেন্দ্র করে। সেই বক্তব্যটা আপনারা দেখেন, তাহলেই বুঝে যাবেন এই সাপটা আসলে কোন সাপ, কোন মানুষরূপী সাপ, যেই সাপ বাংলাদেশের রাজনীতিকে দংশন করার জন্য পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে। আসেন সেই সাপের ভিডিওটা আপনাদেরকে দেখাই। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি তো এখন শপিং মলগুলোতে সারাদিন ধরেন কাস্টমার, যেটা সাধারণত অনেক সময় দোকানিরা বলে থাকেন যে দিনের বেলায় কাস্টমার কম থাকে। দিনের বেলায় যখন কাস্টমার কম থাকে তখন সে একটাই এয়ার কন্ডিশন চালাচ্ছে। সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে। সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2টো বা 3টে এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না, এটা খামাখা একটা জোর করে কথা বললে তো হলো না, কোনো গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আমাদের এখানে আমি ঘরেও চাবো, এট দ্য সেম টাইম ওখানেও চাবো, সব দিকে লোড পড়ছে। তখন একটার বদলে 3টে এয়ার কন্ডিশন চলছে, 5টার বদলে 20টা বাতি জ্বালাচ্ছে। তো এগুলো সব কনজিউম করছে। আবার আমার অর্ধেক লোক বাড়িতে রয়ে যাচ্ছে, সেও হয়তো ফ্যান চালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে, এয়ার কন্ডিশন চালাচ্ছে, ফ্রিজ চলছে, টিভি চলছে, সবকিছু চলছে। তাকে আমি ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে যে পরিস্থিতিটাকে মোকাবেলা করা। আপনি উদাহরণ দিচ্ছেন, কিন্তু এই বিদ্যুৎ সমস্যাটা গত 5 বছরে আপনার এই প্র্যাকটিসটা যদি আপনারা কি গড়ে তুলতে পেরেছেন কিনা, যে মানে ম্যানেজমেন্টটা, যে পাওয়ারের ক্রাইসিসের কথা বলছেন, কিন্তু এটার সঙ্গে 5 বছরে গড়ে তুলতে হয়তো পুরোপুরি সম্ভব। চিনতে পারলেন সেই রাজনৈতিক সাপকে? সেই রাজনৈতিক সাপ আবারও বাংলাদেশে ফিরে এসেছে বাংলাদেশের মানুষের আকাশ ভরা তাড়া করার জন্য। সাপেরা যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, 2006 সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 5251 মেগাওয়াট। এই 5251 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করা সম্ভব ছিল না, যার কারণে সাপ বারবার বলেছিল একই সাথে আপনারা ঘরবাড়ি, কলকারখানা এবং শপিং মলে যদি বিদ্যুৎ চান, সেটা আমরা কেন, বাংলাদেশের কোনো সরকার ব্যবস্থা দিতে পারবে না। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল? 2008 সালে নির্বাচনের পর শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রের সকল কিছু ধ্বংসপ্রাপ্ত ছিল, প্রায় দুর্নীতি খেয়ে ফেলেছিল প্রত্যেকটা সেক্টরকে। সেই সেক্টর থেকে সেই সেক্টরগুলোকে পুনরুজ্জীবিত করা, সেই সেক্টরগুলোকে ঠিকঠাক করা, এর পরবর্তীতে 2014 সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গিয়ে দাঁড়ায় 5000 মেগাওয়াট থেকে 9000 মেগাওয়াটের উপরে। এরপর সেই মেগাওয়াট ধীরে ধীরে উৎপাদন বাড়াতে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পাওয়ার স্টেশন স্থাপন, সবকিছু মিলিয়ে শেখ হাসিনা যখন শেষ ক্ষমতা ছাড়ে 2024 সালে, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 30,700 মেগাওয়াট। যার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু বিদ্যুতের ঘাটতি তারা দেখতে পাইতো না। তেমন একটা লোডশেডিং বাংলাদেশের কোথাও হতো না। এমনকি সেচ প্রকল্প বাংলাদেশের, সেই সেচ প্রকল্পগুলোতেও তেমন একটা বিদ্যুৎ ঘাটতি দেখা দিত না। এটা শেখ হাসিনা সরকারের একটা অভূতপূর্ব উন্নয়ন ছিল। কিন্তু খাম্বারা ওই 2001 থেকে 2006 সালে যেমন বলেছে, বাংলাদেশে একই সাথে কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, শপিং মল এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না, বাংলাদেশের কোনো সরকার পারবে না। কিন্তু শেখ হাসিনা সরকার গত 16 বছরে প্রত্যেকটা সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে রান্নার যে গ্যাস, এই গ্যাসের যে কি লেভেলের সংকট আপনারা কল্পনা করতে পারবেন না। এই গ্যাসের জন্য বাংলাদেশের রাজধানী যে ঢাকার মানুষ লাকড়ি দিয়ে রান্না করতেছে ঘর বাড়িতে। ধানমন্ডি উত্তরার মতো জায়গা যেখানে গ্যাস সংকট, সেখানে মানুষ লাকড়ির চুলা ব্যবহার করতেছে। এই হচ্ছে বিএনপির প্রিয় পাত্র সুদখোর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তবে সার্বিক প্রেক্ষাপট দেখে যা মনে হচ্ছে জামাত এই রাজনৈতিক সাপকে খেলে দেবে। আপনারা দেখেন, খেলে দেওয়ার একটা প্রকট সম্ভাবনা আছে। রাজনৈতিক সেই সাপ গতকাল একটা বিবৃতি দিয়েছে, এটাও শুনাই। ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো
কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, ম্যাক্সিমাম 20% মানুষ এই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। এই বক্তব্য শোনার পর আপনাদের উপর ছেড়ে দিলাম, এই সাপকে কি বলা উচিত। রাজধানী ঢাকায় 3 কোটি মানুষের বসবাস, এর মধ্যে 20% মানুষ ফ্লাইওভার ব্যবহার করে। এই 20% মানুষের জন্য প্রচুর অর্থ ব্যয় করে কেন আওয়ামী লীগ সরকার ফ্লাইওভার নির্মাণ করেছে। কত বড় অশিক্ষিত। আসলে ইন্টার পাসের একটা বিশেষ প্রভাব তো থেকে যায়, তাই না? 20% মানুষ যে ফ্লাইওভার ব্যবহার করতেছে, এই 20% মানুষ যদি ফ্লাইওভার ব্যবহার না করতো, তাহলে এই 100% মানুষের চাপটা কি রাস্তার মধ্যে পড়তো না? সেক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা কি হতো? এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উত্তরা থেকে ফার্মগেট যাইতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে, যেখানে রাস্তার দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটার। যদি ফ্লাইওভার না থাকতো, এই যে 20% মানুষ যারা রাজধানীতে ফ্লাইওভার ব্যবহার করে, তারা কি রাস্তা দিয়ে চলাফেরা করতো না? সেক্ষেত্রে রাস্তায় যানজটের মাত্রা কি বাড়তো না? এই খাম্বার মাথার মধ্যে এইটুক ঘিলু নাই, এইটুক সেন্স নাই যে ফ্লাইওভার ব্যবহার করতেছে, এই 20% মানুষের চাপটা তো রাস্তা থেকে কমতেছে। প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে, প্রচুর অর্থ নাকি সরকার দুর্নীতি করেছে। সত্যি কথা বলতে কি, দুধের মধ্যে যে কোনো অংশ, মানে যত পরিমাণ দুধ হোক না কেন, সেই দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস দিলে ওই দুধ কিন্তু একদম বাতিল হয়ে যায়। এই মালটা হচ্ছে গিয়া বাংলাদেশের রাজনীতির একটা সাপ, বাংলাদেশের রাজনীতির একটা লেবুর রস, যে রস কিনা বাংলাদেশের রাজনীতিকে শুষে ধ্বংস করার জন্য 17 বছর পশ্চিমা বিশ্বের উন্নত দেশের থেকেও বাংলাদেশে এসে এখন নাটকীয় কথাবার্তা বলতেছে, বাংলাদেশে আইসা এখন আজেরা কথা বলতেছে। এই সাপকে কি বলা উচিত আপনারা বলেন? যেই বাংলাদেশের অর্থনীতি, যেই বাংলাদেশের সার্বিক শাসন ব্যবস্থা বুলেট ট্রেনের মতো এগিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশকে প্রথম বাধাগ্রস্ত করেছিল এই সাপের নেতৃত্বাধীন বা এই সাপেদের দল বিএনপি। সাবমেরিন কেবলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই সাবমেরিন কেবল বাংলাদেশকে বিনামূল্যে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই ইন্টারমিডিয়েট পাস পুত্রের 8 পাস মাতা, সে এটা গ্রহণ করে নাই। সে ভেবেছিল বাংলাদেশের বিভিন্ন তথ্য চুরি হয়ে যাবে। অশিক্ষিত গণ্ড মূর্খ যেমন হয়, ঠিক তেমনি ভাবে সাবমেরিন কেবল বাংলাদেশ নেয়নি, যার কারণে ইন্টারনেট ব্যবস্থায় বাংলাদেশ কতটা পিছিয়ে গিয়েছিল। অথচ সেই যুগটা ছিল ইন্টারনেট ব্যবস্থার উন্নতির একটা যুগ। সেই সময় যদি সেই সাবমেরিন কেবলটা বাংলাদেশ নিত, সেক্ষেত্রে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা আরো আগেই 5G-তে রূপান্তর হয়ে যেত, কিন্তু তারেক টিয়ার আম্মা সেটা নেয় নাই। এ কত বড় না যে ফ্লাইওভার ব্যবহার করে 20 থেকে 30% মানুষ, তারা নাকি তাদের জন্য শুধুমাত্র ফ্লাইওভার করে নাকি আওয়ামী লীগ সরকার অর্থ ব্যয় করেছে। এইরকম ঘিলু নিয়ে এ কিনা রাষ্ট্র পরিচালনা করবে? আপনারা ভাবতে পারেন কত বড় বোকা, কত বড় অথর্ব। এই ঘেলু নিয়ে আবার বলতেছে আই হ্যাভ এ প্ল্যান। কি যে প্ল্যান আছে বাংলাদেশের মানুষে, এরা একদম আকাশ ভরা তারা দেখাই দিবে। বুঝতে পারতেছেন না এখনো? কয়দিন পর বলবে মেট্রো রেল করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনের চলাফেরা করার জন্য। বলবে এ কথা, আপনারা নিশ্চিত থাকেন, এ কথাও বলবে খাম্বা। এ আসলে অশিক্ষিত। আসলে অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। এই জন্য আমি বারবার বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেমন একটা আফসোস ছিল যে তার বিরোধী দলের প্রধান নেতা ছিল 8 পাস, যে কিনা ছিল জঙ্গি মাতা, যে কিনা ছিল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, যে কিনা ছিল মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদের একটা নির্ভরযোগ্য আশ্রয়স্থল। ঠিক একইভাবে সজীব ওয়াজেদ জয়কে ভবিষ্যৎ রাজনীতিতে একটা ইন্টারমিডিয়েট পাস, অশিক্ষিত, অথর্ব, অযোগ্য, যে কিনা নর্মাল কমন সেন্স নাই পলিটিক্যাল, সেই ব্যক্তির সাথে প্রতিপক্ষ হয়ে রাজনীতি করতে হবে, যেটা চরম দুর্ভাগ্য। এটা যে যাই বলেন না কেন, এটা সজীব ওয়াজেদ জয়ের জন্য একটা চরম দুর্ভাগ্য। কারণ সজীব ওয়াজেদ জয় যেভাবে ব্রড চিন্তা ভাবনা করবেন, বিস্তৃত চিন্তা ভাবনা করবেন, এইটা এই খাম্বার মধ্যে নাই। যদি থাকতোই, তবে 17 বছর লন্ডনের মতো শহরের থেকে এসেও এখনো তার মস্তিষ্ক বিকশিত হয়নি, যে বারবার ভুলভাল কথা বলে যাচ্ছে। এই ফ্লাইওভারের যে যুক্তিটা দিল, একই যুক্তি দিয়েছিল 2001 থেকে 2006 সালের ক্ষমতাকালীন সময়ে। বিদ্যুৎ একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস এবং বাসাবাড়িতে দেওয়া সম্ভব না, বাংলাদেশের কোনো সরকার সেটা পারবে না। তবে আওয়ামী লীগ সরকার কিভাবে শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিণত করলো বাংলাদেশকে? তাদের হাতে কি জাদুর কাঠি ছিল? তাদের হাতে কি আলাদিনের চেরাগ ছিল? এমনটাই তো মনে হচ্ছে খাম্বার কথা শুনে। যাই হোক, এগুলো আসলে বইলা লাভ নাই। এদের কাজই হচ্ছে গিয়ে মিথ্যাচার করা, আর এই রাজনৈতিক সাপ বাংলাদেশকে দংশন করার জন্য পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে। এখন আপনারা এই সাপকে ক্ষমতায় আনবেন কিনা সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আগামীকাল 23 তারিখ শেখ হাসিনার বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার কথা। এই প্রোগ্রামটা হবে, এটি আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে অডিও বার্তা না ভিডিও বার্তা, কি বার্তা উনি দেবেন, এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তা আমি আজকে একটু আপনাদের কাছে খুলসা করি। এটা শুরু হবে সন্ধ্যেবেলা 6টায়, আর তিনি অডিও বার্তা দেবেন। অডিও বার্তায়
তিনি কি কি বলতে পারেন তার একটা আউটলাইন আমার কাছে এসছে। আমি সেই আউটলাইনটা আপনাদেরকে বলছি। আউটলাইনে উনি বলবেন যেটা, এই ইউনূস একজন দখলদার, অবৈধ, এর বিরুদ্ধে আমি এবং আমার দল সার্বিক প্রতিরোধ গড়ে তুলব। ইউনূস একজন প্রতারক, আইন ভঙ্গকারী, দেশের অর্থনীতিকে নষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থ খরচ করে, যা সাধারণ মানুষের মূলধন। তিনি কসম খেয়েছেন এই মাটিতে, মানে বাংলাদেশের মাটিতে ফিরে তিনি ইউনূসকে চরম শাস্তি দেবেন এবং পুরো দেশের কন্ট্রোল তিনি নিজের হাতে নেবেন। উনি বলবেন যে যতক্ষণ না আমি এই আমার পণ থেকে সরে আসছি ততক্ষণ আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব না, এবং দেশের মাটিতে ফিরে আমি এই কাজটি সম্পন্ন করে তারপর আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে উনি শেষ করেন। এটা হচ্ছে আউটলাইন। টোটাল যে ভাষণটা সেটা হচ্ছে 7 মিনিট 5 মিনিট 27 সেকেন্ড। এরপরে যা প্রশ্ন উত্তর থাকবে সেটা করবেন উপস্থিত যে সমস্ত নেতা, তারা সবাই যথেষ্ট অভিজ্ঞ, বয়স্ক এবং শেখ হাসিনার আস্থাভাজন। এইটা নিয়ে আপনাদের একটা কৌতূহল ছিল, সেই কৌতূহলটা আপাতত আমি আজকে মোটামুটি একটা মেটাতে পারলাম। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দল ইউনূসকে গিয়ে ব্যাপক চমকে এসছে। চমকানো মানে একদম পুরো ব্যাপক চমকে এসছে। সে প্রতিনিধি দল মানে কোন কোন দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নে? ইউরোপিয়ান ইউনিয়নের দেশ ছিল যেটা হয় সেটা হচ্ছে ইটালি, সুইডেন, 8টা দেশ। ইটালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড। এইটার নেতৃত্ব দেন অ্যালেন লে মেলিন এবং প্রতিনিধি দল। তারা ভেতরে গিয়ে তারা ইউনূসকে প্রচ্ছন্ন হুমকি দেন যে আপনাকে মানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, ভারত যা চায়, মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, আমাদের চাওয়ার মধ্যে কোনো অভিন্নতা নেই, আপনাকে এই কাজটি করতেই হবে। তার জন্য আপনাকে যদি বিকল্প কোনো রাস্তা ঠিক করতে হয়, অর্থাৎ পরবর্তী ভোটের যদি লাইন ঠিক হয় করতে হয়, তাহলে আপনাকে তাই করতে হবে। আদারওয়াইজ এই নির্বাচনকে কেউ সমর্থন করবে না এবং আপনার গায়ে আরো কাদা লাগবে। এটা আমাদের কোনো হুঁশিয়ারি নয়, যেটা বলেছেন এটা কোনো রিকোয়েস্ট নয়, এটা অর্ডার, এবং এটা শেষবারের মতো আপনাকে বলে দেওয়া হলো, এরপর আর বলা হবে না। অর্থাৎ ইউনূসকে একটা চরম একটা হুমকি দিয়ে গেলেন। তখন ইউনূস বলেন, সরকার তো লোক আনছে, প্রচুর লোক এখানে আসবে। তখন ইউনূসকে ওনারা বলেন যে ভোট যদি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ হয়, সেক্ষেত্রে আপনার লোককে নিয়ে আসতে হবে কেন? লোক তো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তাহলে লোক আনতে হবে কেন? এবং আপনি যে সমস্ত প্রচার করে বেড়াচ্ছেন এই গণভোটের ব্যাপারে, সেই সমস্ত প্রচার করছেন কেন? তার জবাব দিয়ে আপনাকে করতে হবে। আপনি একটা দেশকে আপনি অস্থির করে ফেলেছেন, এটা আমরা চুপ করে বসে দেখব না। ফলে আপনাকে এটা কোনো সাবধান মানে নয়, একদম আপনাকে হুঁশিয়ারি দিয়ে গেলাম
আর দ্বিতীয়বার এ নিয়ে আমরা কথা বলবো না বলে তারা চলে যান। ও যাওয়ার আগে আমাদের ডাস্টবিন শফিক তিনি কিছু বলার চেষ্টা করেন। তা ডাস্টবিন শফিককে এই যিনি নেতৃত্ব দিচ্ছেন মেলিন, অ্যারেনলে মেলিন, তিনি বলেন আপনি কে? তখন উনি হাত কসলিয়ে উনি বলেন যে আমি হলাম গিয়ে ওনার সচিব। তখন বলে আপনি তো সচিব, তো আপনি এখানে আপনার তো থাকার জায়গা না। আপনার তো জায়গা হচ্ছে উনি যা বলবেন সেটা হচ্ছে আপনি প্রেসকে জানাবেন, সেটা আপনার কাজ। আপনি এখানে কি করছেন? আপনি এই ঘর থেকে আসুন। তখন ইউনূসের চোখের ইশারায় শফিক মাথা নিচু করে, নির্লজ্জ লোক তো, মাথা নিচু করে বেরিয়ে যায়। এদিকে শেখ হাসিনা যে বলেছেন যে সন্ত্রাসবাদের আখড়া গড়ে তুলেছেন, না কথাটা কি বলেছেন? কথাটা বলে সন্ত্রাসবাদীদের আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন সরকারি অর্থায়নে এবং মদতে। সেখানে ভারতবর্ষের বিরুদ্ধে ইউনূসের একটা বক্তব্য ছিল। বক্তব্য বলতে ইউনূস বলেছেন যে এই যে ভারত এটা আমাদের এখান থেকে নন ফ্যামিলি যে মেরে দিল আমার মিশনে, সেটা ওভার রিয়াক্ট করা। পররাষ্ট্র উপদেষ্টা একই কথা বলেছেন, ওভার রিয়াক্ট করেছে ইন্ডিয়া। গুলশানে যে আপনার এই খালিস্তানি, স্বাধীন খালিস্তান যারা কানাডায় বসছিল, যাদের পেছনে ভারত পড়ে রয়েছে, র পড়ে আছে, রয়ের গানম্যান পড়ে রয়েছে, তাদের এখানে গুলশানে অফিস খুলে সরকারি অর্থায়নে তাদেরকে মদত দেওয়া হচ্ছে এবং তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত সরকার প্রোভাইড করছে। তারপরে উনি বলছেন আমি দেশ শাসন করছি একেবারে নিরপেক্ষ ভূমিকায়। এই নিরপেক্ষতার পরিচয়। তাহলে ভারত যেটা করেছে সেটা কি অন্যায় করেছে? এবার ভারত কেন করলো সেটা নিয়ে আমি একটা বিস্তারিত রিপোর্ট করব পরে। যে কে মারবে, কেন মারবে, কোথা থেকে মারবে, মারার আগে তো ঘর গোছানো হচ্ছে। ঘর গুছিয়ে নিক, তারপর প্যাদানিটা শুরু হবে। বহুত মারবে। আপনাদের বাংলাদেশে কিন্তু প্রচুর রক্ত ঝরবে। এই ফেব্রুয়ারি মাসেই হয়তো হবে, হয়তো বা মার্চ হতে পারে। প্রচুর রক্ত ঝরবে, নিশ্চিত থাকুন। আমি যেমন বলেছিলাম 2026 খুব অশান্তির মধ্যে দিয়ে যাবে। 26-এর 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 2026-এর জানুয়ারির 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যেটা ট্রাম্প করলেন, মাদুরোকে তুলে আনলেন ভেনেজুয়েলা থেকে সস্ত্রীক। এখন গ্রিনল্যান্ড নিয়ে পড়েছেন। মাঝে ইরান শুরু হয়েছিল, তারপর ইরান একটু থামাচাওয়া পড়েছে। এখন গ্রিনল্যান্ডটা শেষ হোক, এই নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার লেগে গেছে ঝড়াবটি। সেটা দুপুরবেলা ভিডিওতে আমি করে দিয়েছি, সেটা দেখে নেবেন। এখন ইউরোপিয়ান ইউনিয়ন চেপে ধরেছে। সরি। তো এই হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক অবস্থা। বাংলাদেশের যে এখন অপেক্ষা যেটা বাংলাদেশের মানুষ করছে সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনার বক্তব্য যদি এক লাইনে বলা যায় তাহলে বলা যাবে শেখ হাসিনা কসম খেয়েছেন ইউনূসকে চরম দণ্ড দিয়ে তবেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এবং খুব শিগগিরই বাংলার মাটিতে ফিরবেন, যেটা আমি বরাবরই বলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন।